আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অসীম ধারা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যত টাইপের গাণিতিক সমস্যা বোর্ড পরীক্ষা আসে সকল টাইপ সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তা তোমরা যদি একটি ভিডিও দেখো তাহলে সব গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। পাশাপাশি এই অধ্যায়ের যত বেসিক ধারণা আছে সেগুলো তোমরা শিখতে পারবে। তা প্রথমে আমরা অনুক্রম সম্পর্কে জানব। এই অধ্যায় শুরুতেই অনুক্রম দেয়া আছে। অনুক্রমটা হলো কিছু সংখ্যা বা রাশিকে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানোকেই বলা হয় অনুক্রম। তো এখানে দেখো দুইটা উদাহরণ দেওয়া আছে। এটা একটা অনুক্রম আর নিচে যে উদাহরণ আছে সেটা একটি অনুক্রম। অনুক্রমের এই যে আমরা পরপর সংখ্যাগুলো সাজিয়েছি এটা আবার পদ বলা হয়। এখানে প্রথম পদ হলো 3, পরের পদ হলো 6, তারপরে 9, তারপরে 12। এখন দেখো এই সংখ্যাগুলো যদি তোমাকে বলতে বলা হয় যে 3-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, এর পরের সংখ্যা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তুমি অনায়াসে বলতে পারবা এর পরের সংখ্যাটা হবে 15। তার মানে প্রত্যেকটা পদের এখানে পার্থক্য বা ব্যবধান আছে, সেটা সমান। পরের সংখ্যাটা খেয়াল করো, 2-এর পরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে হবে 12, তারপরে সংখ্যাটা হবে 14। তার মানে এই দেখো সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে আমরা পরপর সাজাচ্ছি, এটাকেই বলা হবে অনুক্রম। এখন অনুক্রমের পদগুলোর ভিতরে আমরা কমা ব্যবহার করব। তো আশা করি তোমরা অনুক্রম বুঝছো। এরপরে আমাদের অধ্যায়টা হলো অসীম ধারা। ধারাটা হলো গণিতে নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো কিছু সংখ্যা বা রাশির যোগফল। দেখো অনুক্রম আর ধারাটা অলমোস্ট সেম। তা পার্থক্য কোথায় দেখো? অনুক্রম হলো কিছু সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে ধারাবাহিকভাবে সাজানো, আর কিছু সংখ্যাকে যদি নির্দিষ্ট নিয়ম মেনে আমরা সাজাবো ঠিক আছে, কিন্তু সেই সাজানো সংখ্যাগুলোকে যখন যোগ আকারে লিখব সেটাকে বলা হবে ধারা। তাহলে ধারাটা কি? এইভাবে যদি তোমরা এইভাবে বলতে পারবা যে অনুক্রমের পদগুলোকে যখন আমরা যোগ আকারে লিখব সেটাকে বলা হবে ধারা। তো এখানে আরেকটা লাস্টে একটা কথা লেখা আছে, যেখানে প্রতিটি পদ তার আগের পদের সাথে একটি নির্দিষ্ট সম্পর্ক বজায় থাকে। এই সম্পর্কটা এখানে দুইটার কথা বলা আছে, একটা হলো যোগ অথবা গুণ বজায় থাকে। তা আমাদের দেখো এখানে আমরা দুইটা ধারার উদাহরণ এখানে লিখেছি। এটা একটা ধারা, এটা একটা ধারা। তা দেখো 3-এর থেকে 6, 6-এর থেকে 9, 9-এর থেকে 12। এটা দেখো প্রত্যেকটা পদ তার আগের পদের সাথে একটা নির্দিষ্ট সম্পর্ক, সেই সম্পর্ক থাকতে পারে যোগের অথবা থাকতে পারে গুণের। এর উপরে ডিপেন্ড করে ধারা দুই প্রকার হয়ে যায়, সেটা আমরা সামনে জানবো। তা প্রথমে দেখো 3-এর সাথে 3 যোগ করে আমরা 6 করেছি, 6-এর সাথে 3 যোগ করে 9। তার মানে এখানে দেখো ব্যবধানটা সমান। পরে দেখো 2-এর সাথে 2 যোগ করে 4, 4-এর সাথে 2 যোগ করে 6। দেখো এটা তোমরা আশা করি ধারাটা বুঝতে পারছো। ধারাটা মেনলি মনে রাখবে এরকম যে অনুক্রমের পদগুলোকে যখন আমরা যোগ চিহ্ন দিয়ে পরপর সাজাবো সেটাকে বলা হবে ধারা। এরপরে আমরা দুই প্রকারের ধারা সম্পর্কে এখানে জানবো। একটা হলো সমান্তর ধারা আর আরেকটা হলো গুণোত্তর ধারা। দেখো সমান্তর ধারা লেখার ভিতরে তোমরা ধারাটা বুঝতে পারবে। সমান্তর, সম মানে সমান, সমান অন্তর থাকবে। যে ধারার প্রত্যেকটা পদের পার্থক্য যদি সমান হয় সেটাকে সমান্তর ধারা বলা হবে। তো এখানে লেখা আছে দেখো, সমান্তর ধারা হলো এমন একটি ধারা যেখানে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য বা বিয়োগফল সবসময় একই থাকে। এই যে পার্থক্য বা বিয়োগফল একই থাকে সেটাকে আবার সাধারণ অন্তর আমরা বলতে পারবো। তো এখানে কি বলা আছে দেখো, যে কোনো পদ তার আগের পদের পার্থক্য। তাহলে আমরা যদি 6 তার আগের পদের পার্থক্য 3, পার্থক্য মানে আমরা বিয়োগ করব, আমরা যদি বিয়োগ করি সেই ক্ষেত্রে দেখো 3 পাবো। আমরা যদি 9-এর থেকে 6 বিয়োগ করি সেই ক্ষেত্রেও দেখো এখানে 3 পাবো। আমরা যদি 12 থেকে 9 বিয়োগ করি সেখানেও 3 পাবো। এই যে পার্থক্যগুলো সবসময় দেখো একই থাকছে। এখানে প্রত্যেকটা পার্থক্য মানে যে কোনো পদ থেকে আগের পদের যে আমরা পার্থক্য সেটা সমান থাকছে, এটাকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এখানে ডি এর মান হলো 3। তোমরা একটা জিনিস মনে রাখবে, সমান্তর ধারা যেহেতু পার্থক্য সমান থাকে তাহলে সমান্তর ধারা থাকবে হলো সাধারণ অন্তর। এরপর আমরা গুণোত্তর ধারাটা দেখব। দেখো ধারার ভিতরেই, এই নামের ভিতরেই ধারার অর্থ এখানে লুকায়িত আছে। গুণোত্তর ধারা তার মানে গুণ করে করে যে ধারা আমরা পাবো
একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে যে ধারা পাবো সেটাকে বলা হবে গুণোত্তর ধারা। তা সংজ্ঞা কি বলে দেখো, গুণোত্তর ধারা হলো এমন একটি ধারা যেখানে প্রথম পদ বাদে, মানে প্রথম পদ বাদে যে কোনো পদ, প্রথম পদ বাদে প্রতিটি পদ তার পূর্ববর্তী পদের সাথে একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা, এই যে নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা বলা হচ্ছে সেটা সাধারণ অনুপাত দ্বারা গুণ করে পাওয়া যায়। গুণোত্তর ধারার পরপর দুটি পদের অনুপাত সবসময় একই থাকে। আমরা এখান থেকে বুঝবো উদাহরণটা দেখে। তা দেখো, প্রথম পদ বাদে যে কোনো পদ এবং তার আগের পদের সাধারণ অনুপাত। আমরা যদি 9 থেকে 3 দেখো ভাগ করি সেই ক্ষেত্রে এখানে পাবো 3। তুমি যদি 27 থেকে 9 ভাগ করো সেই ক্ষেত্রেও পাবা 3। তুমি যদি যে কোনো পদ তার আগের পদ, অবশ্যই যে কোনো পদ তার আগের পদ নেওয়া লাগবে। আমরা যদি 81 সাথে 27 ভাগ করি সেই ক্ষেত্রেও পাবো 3। দেখো এই প্রত্যেকটা সংখ্যা সমান থাকছে। এই সংখ্যাটা যদি গুণ করতে করতে যাই আমরা ধারাটা পাবো কিভাবে, দেখো 3-এর সাথে 3 গুণ করলে আমাদের যে দ্বিতীয় পদ এখানে 9 পাবো। 9-এর সাথে যদি 3 গুণ করি সেক্ষেত্রে 27, 27-এর সাথে 3 গুণ করলে তুমি 81 পাবা। 81-এর সাথে আবার 3 গুণ করলে 243 হবে, তার মানে পরের পদটা পাবা। এই যে কোনো পদ তার আগের পদের যে তুমি অনুপাত করছো সেটাকে গুণোত্তর ধারার ক্ষেত্রে বলা হবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত R দিয়ে প্রকাশ করা হয়, তার মানে এই ধারার সাধারণ অনুপাতের মান হলো 3। তাহলে Rটাকে বলা হবে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আর প্রত্যেকটা ধারা দেখো শুরুর যে মানটা সেটাকে বলা হয় প্রথম পদ। তার মানে এই ধারার প্রথম পদ যেটাকে এই দিয়ে প্রকাশ করা হয়, প্রথম পদ হলো 3। প্রথম পদের সাথে 3 গুণ করলে দ্বিতীয় পদ পাবো। দ্বিতীয় পদের সাথে যদি আবার 3 গুণ করি তৃতীয় পদ। তৃতীয় পদের সাথে আবার 3 গুণ করলে সেখানে 81 পাবো। আশা করি গুণোত্তর ধারা তোমরা বুঝতে পারছো। এই অধ্যায়ে আমাদের কিছু সূত্র লাগবে। তা সূত্র মেনলি আমাদের এই লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা অসীম ধারা সম্পর্কে আলোচনা করব। তোমাদের সসীম ধারাও আছে, সসীম ধারা তোমরা জেনারেল ম্যাথে পাবে। তো আমরা এখানে অসীম ধারা নিয়ে আলোচনা করব। তা প্রথমে এটা দেখো একটা গুণোত্তর ধারা, উপরে আমরা একটা উদাহরণ লিখেছি। দেখো এটা একটা গুণোত্তর ধারা। কি করে বুঝলাম এটা গুণোত্তর ধারা? দেখো প্রথম পদ বাদে যে কোনো পদ তার আগের পদে যদি তুমি ভাগ করো, তা আমরা যদি এক্ষেত্রে ভাগ করি, দেখো আর এর মান যেটা সাধারণ অনুপাত আমরা যদি বের করি, এ আর এর সাথে যদি এ ভাগ করি সেই ক্ষেত্রে দেখো পাবো আর, তার মানে সাধারণ অনুপাতের মান আর। এর সাথে যদি আর গুণ করি সেক্ষেত্রে দ্বিতীয় পদ পেয়েছি। দ্বিতীয় পদের সাথে যদি আবার আর গুণ করি সেক্ষেত্রে তৃতীয় পদ পাবো। তৃতীয় পদের সাথে যদি আর গুণ করি আমরা দেখো চতুর্থ পদ পাবো। এইভাবে পরপর আমরা পদগুলোকে পাবো। এটার সাথে আবার আর গুণ করলে পরের পদটা তুমি পাবে। এখানে আমাদের দুইটা সূত্র আছে সমষ্টির ক্ষেত্রে গুণোত্তর ধারার। তা প্রথমে দেখো এখানে লেখা আছে যখন আর এর মান 1-এর থেকে বড়, আর এখানে আরেকটা কথা লেখা আছে যখন আর এর মান 1-এর থেকে ছোট। দেখো দুইটা সূত্রের ভিতরে অনেক এখানে মিল আছে। মিলটা কি? যে বড় হবে, মনে রাখবা এইভাবে, যে বড় হবে সে প্রথমে বসবে। তা দেখো আর 1-এর ভিতরে প্রথমে বড় হলো আর, এখানে দেখো আর হলো প্রথমে, 1টা পরে। নিচেও দেখো আর প্রথমে হয়েছে। দ্বিতীয়টাই দেখো, দ্বিতীয় সূত্রটা যদি আমরা এখানে খেয়াল করি, এখানে হলো আর ছোট, এখানে বড় হলো 1, তার মানে 1 প্রথমে হবে আরটা পরে হবে। এরপর আমাদের এখানে একটা সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র, সেটা হলো এই ধারার অসমিতক সমষ্টি। এখানে একটা শর্ত লেখা আছে, শর্তটা খুব ইম্পর্টেন্ট। কোনো ধারার গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি থাকবে যদি এই কন্ডিশনটা মেনে চলে। তার মানে সাধারণ অনুপাতের মান -1-এর থেকে বড় হবে। মনে রেখো সাধারণ অনুপাতের মান -1-এর থেকে বড় হবে। আর যদি 1-এর থেকে ছোট হয়, মানে এর ভিতরে থাকে -1 আর 1-এর ভিতরে যদি সাধারণ অনুপাতের মান থাকে, তাহলে তুমি সেই ধারার অসমিতক সমষ্টি বের করতে পারবে। আর অসমিতক সমষ্টি যদি তোমার বের করতে হয় খাতা কলমে, সেই ক্ষেত্রে এই সূত্রটা লাগবে। তো এই সূত্রটা আমরা প্র্যাকটিক্যালে করব, পরের স্লাইডে তোমরা পাবা। দেখো আমরা অসমিতক সমষ্টির শর্ত, আমরা একটু আগে আমরা একটা সূত্র জানি সমষ্টির ক্ষেত্রে। সমষ্টির সূত্রটা যদি লিখি এখানে খেয়াল করো, এস এন সমান, এ হলো প্রথম পদ, আমরা এক্ষেত্রে লিখতে পারি 1 মাইনাস আর এন, আর এক্ষেত্রে 1 মাইনাস আর। এখন দেখো আমাদের শর্তটা ছিল, শর্তটা যদি আমরা একটু লিখি, -1 থেকে আর এর মান বড় হবে আর 1-এর থেকে ছোট হবে। এই শর্ত যদি থাকে তাহলে ওই ধারার অসমিতক সমষ্টি বের করা সম্ভব। তা আমরা এই শর্তে আমরা একটা মান আর এর মান ধরে নিই, আমরা আর এর মান মনে করলাম হাফ।
তো আমরা যদি আর এর মান হাফ ধরি, এক্ষেত্রে দেখো আর টু দ্য পাওয়ার এন এর মান যদি বের করি, আর টু দ্য পাওয়ার এন এর মান বের করব। তো আমরা আর এর এখানে মান বসাই, এখানে হাফ টু দ্য পাওয়ার এন। এখন এনকে অসমিতক সমষ্টি মানে ধারাটাকে অসীম পর্যন্ত বাড়াতে হবে। এন এর মান যদি আমরা 1 বসাই, দেখো এন এর মান যদি 1 হয় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো আসে হাফ, 1 করলে হাফ, আর যেটা হলো 0.5। এন এর মান যদি 2 করা হয় সেই ক্ষেত্রে হলো হাফ, তার স্কোয়ার। এটা দেখো আরও ছোট হবে। তার মানে আমরা এখানে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরটা দেখি। দেখো 0.5 গুণ 0.5, সেক্ষেত্রে পাচ্ছি 0.25। আমরা এখানে যদি লিখি 0.25, আমরা একটা বড় মান নিয়ে দেখব, তারপর আর করব না। এন সমান যদি 5 হয় তাহলে হাফ পাওয়ার 5। হাফ মানে আমরা জানি 0.5, 0.5কে আমরা 5 বার গুণ করব। আমরা যদি 0.5কে 5 বার গুণ করি, সাইন্টিফিক থাকলে একবারে করা যেত, 0.5 গুণ 0.5 গুণ 0.5 গুণ 0.5 গুণ 0.5 গুণ 0.5। আচ্ছা সরি, এটা মনে হয়নি, আমরা এইভাবে করি 0.5 গুণ 0.5, 2 বার গুণ করলাম, এটাও আসেনি। 0.5 গুণ 0.5 গুণ 0.5 গুণ 0.5 গুণ 0.5 গুণ 0.5। দেখো এই মানটা আমাদের জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। আমরা এন এর মান যত সামনের দিকে বাড়াচ্ছি, মানে এন এর মান যখন আস্তে আস্তে আমরা 2, 3, 5, 7, 10 এইভাবে করে অসীম পর্যন্ত যাব, সেই ক্ষেত্রে দেখো আর টু দ্য পাওয়ার এন এর মান, এটা হলো আর টু দ্য পাওয়ার এন, আর টু দ্য পাওয়ার এন এর মান তোমার জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। এখানে যে মানটা দাঁড়ায় 0.3125, তার মানে এক্ষেত্রে এন এর মান যদি আমরা অসীম পর্যন্ত যাই সেই ক্ষেত্রে আর টু দ্য পাওয়ার এন এর মান জিরোর কাছাকাছি চলে যাবে। তো জিরোর কাছাকাছি আমরা জিরো মতোই ধরতে পারি। তো এই ক্ষেত্রে যদি আর এন এর মান জিরোর কাছাকাছি চলে যায় সেই ক্ষেত্রে আর টু দ্য পাওয়ার এন এর মান জিরোর কাছাকাছি যাবে যখন এই মানটা, দেখো এই মানটা অসীম পর্যন্ত যাবে। এন এর মান যখন অসীম পর্যন্ত আমরা নেব তখন আর টু দ্য পাওয়ার এন এর মান প্রায় জিরোর কাছাকাছি হয়ে যাবে। তাহলে এখানে থাকবে দেখো 1, আর এখানে 1 মাইনাস আর, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি a বাই 1 মাইনাস আর। তার মানে কোনো ধারার অসমিতক সমষ্টি, তার মানে অসীম পর্যন্ত সমষ্টি বের করতে হলে আমরা এই সূত্র দিয়ে করব, যেখানে তোমার মনে রাখা লাগবে কন্ডিশন হবে -1 থেকে আর এর মান বড় আর 1 এর থেকে ছোট। তো এটা একটু মনে রেখো। এরপরে দেখো আমরা অঙ্ক করব, অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি নির্ণয় করো। তা আমরা এখানে প্রথমে দেখো এই ধারাটা দেয়া আছে, এটা হলো অসীম বলেই দেওয়া আছে, অসীম গুণোত্তর ধারার। তো আমরা এখানে অসমিতক সমষ্টি বের করব। এখানে প্রথমে যে মান দেওয়া আছে দেখো, প্রথম পদ, এখানে প্রথম পদ, দেখো প্রথম পদ এ সমান তোমার মান দেওয়া আছে হলো 1। আমরা প্রথম পদ এখানে 1 লিখলাম, প্রথম পদ হলো 1। আর যেহেতু গুণোত্তর ধারা সাধারণ অনুপাত বের করা লাগবে, সাধারণ অনুপাত, দেখো সাধারণ অনুপাত, দেখো সাধারণ অনুপাত আর সমান, সাধারণ অনুপাতের আমাদের যে নিয়ম, দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ ভাগ করব, তাহলে হাফ ভাগ হলো 1। তো এটাকে যদি করি সেক্ষেত্রে হাফ থাকে। দেখো অসমিতক সমষ্টির কন্ডিশন হলো আর এর মান -1 আর 1 এর ভিতরে থাকবে হাফ, মানে 0.5, তার মানে কন্ডিশনটা ফিল আপ করছে। এবার আমরা অসমিতক সমষ্টিটা বের করব, অসমিতক সমষ্টি, অসমিতক সমষ্টি। দেখো অসমিতক সমষ্টিকে এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করা হয়। এটার সূত্র হলো a বাই 1 মাইনাস আর। আমাদের যে মান আছে আমরা জাস্ট এখানে মান বসিয়ে দেবো। দেখো এর মান দেওয়া আছে এখানে 1, আমরা এখানে 1 লিখলাম, আর 1 মাইনাস আর এর মান দেখো হাফ। আমরা 1 থেকে যদি হাফ বিয়োগ করি সেই ক্ষেত্রে পাই হাফ। এখন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই সেই ক্ষেত্রে দেখো 2 উপরে চলে যায়,
কারণ এটা হলো ভাগ চিহ্ন, যখন আমরা গুণ দেব দুইটা উপরে চলে যাবে। দেখো এই গুণোত্তর ধারার অসমমিতক সমষ্টি আমরা বের করলাম। অবশ্যই মনে রাখবা এখানে শর্তটা কিন্তু গ্রহণযোগ্য হওয়া লাগবে। অবশ্যই আর এর মান -1 থেকে বড় আর 1 থেকে ছোট হওয়া লাগবে, তাহলেই তুমি ওই প্রদত্ত ধারার অসমমিতক সমষ্টি বের করতে পারবে। এখন যদি আর এর মান কোনো কারণে তোমার 2 চলে আসে সাধারণ অনুপাতের মান, তাহলে তুমি ওই ধারার অসমমিতক সমষ্টি বের করতে পারবে না। এরপরে দেখো সেম নিয়মের একটা গাণিতিক সমস্যা আছে, প্রায় সেম, তোমরা এটা করবা। এরপরে আমরা কিছু পৌনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব। তা এটা আমরা সিরিয়ালে একটা করব আর বাকিগুলো আমরা ফর্মুলা শিখিয়ে দেব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তা প্রথমে এটাকে যেটা করতে হয়, এই যে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক মানে সেই সংখ্যাটা অসীম পর্যন্ত তুমি বর্ধিত করতে পারবে। তার একটা নিয়ম আছে, যদি পৌনঃপুনিকটা এটা হয় দেখো 0.32, যদি 3 আর 2 পরে পৌনঃপুনিক থাকে তাহলে এটা 32 32 32 এইভাবে করে করে অসীম পর্যন্ত বাড়তে থাকবে। আবার যদি এমন থাকে 0.3125, আমরা যদি পৌনঃপুনিক 3 আর 5 পরে দিই, তাহলে দেখো এখানে পৌনঃপুনিক কিন্তু 3 আর 5 নয়, এখানে টোটাল পৌনঃপুনিক আসলে 3125 সবগুলোর উপরে। এটাকে যদি আমরা অসীম পর্যন্ত বর্ধিত করি তাহলে এটাকে এইভাবে লেখা যাবে 3125 3125 3125। আশা করি বুঝছো পৌনঃপুনিকটা কিভাবে রিপিট হয়। এখন আমরা এটাকে সাজিয়ে নেব। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের প্রথম যেটা দেওয়া আছে দেখো 0.5, আমরা একটাই করব আর বাকিগুলো আমরা এক্ষেত্রে ভাঙাই দেব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দেখো 0.5 এখানে পৌনঃপুনিক আছে, এটাকে লেখা যায় 0.5555, এটা অসীম পর্যন্ত এইভাবে যেতে থাকবে। এরপরে আমরা এই পৌনঃপুনিকটাকে ধারায় কনভার্ট করব। কিভাবে করব দেখো, ফর্মুলা প্রত্যেকটার সেম, নিয়মও সেম। তোমাদের এই একটা ভাঙাতে পারলে তোমরা সবগুলো ভাঙাতে পারবে। প্রথমে যেটা আছে, যেই পৌনঃপুনিক দেওয়া থাকবে সেটা তুমি তুলবে, কোনো পৌনঃপুনিক চিহ্ন দেওয়া যাবে না। 0.5 লিখলাম প্লাস যতটা পৌনঃপুনিক থাকবে, এখানে দেখো পৌনঃপুনিক আছে একটা সংখ্যার উপরে, তাহলে একটা 0 দেবো। যদি 2টার পরে পৌনঃপুনিক থাকতো 2টা 0 দিতাম, 3টার পরে পৌনঃপুনিক থাকলে এখানে আমরা 3টা 0 দিতাম। তো আমরা এখানে যেটা করব, একটার পরে পৌনঃপুনিক আছে, আমরা একটার পরে একটা 0 দিয়ে তারপরে এই সংখ্যাটা লিখলাম। এরপরে এখানে দেখো আমরা 0 নিয়েছি একটা, এখানে 0 নিয়েছি একটা, এই একটা 0 ডবল করব। তো একটা 0কে ডবল করলে দুটো 0 হয়ে যায়। দেখ এইভাবে এটা যাবে। তা আমরা প্রথম দুটো 3টে করলেই হয়। তো এখন এটার মূলদীয় ভগ্নাংশ করার জন্য আমাদের অসমমিতক সমষ্টি সূত্রটা দিয়ে করব। এখানে দেখো এখানে প্রথম পদ, একটা অঙ্ক বোঝো, বাকি অঙ্কগুলো সবই তোমরা করতে পারবে। এখানে প্রথম পদ হলো 0.5, আমরা সাধারণ অনুপাত যদি বের করি, সাধারণ অনুপাত আর সমান, সাধারণ অনুপাতে যেটা করা হয় দ্বিতীয় পদ থেকে 0.05 আর এখান থেকে 0.5, এটা যদি ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের যেটি আসে, এক্ষেত্রে দেখো থাকে 0.05 ভাগ 0.5, এক্ষেত্রে আমরা পাবো 0.1, এটা আমরা লিখলাম 0.1। দেখো এটাও হলো -1 থেকে 1 ভিতরে আর এর মান আছে, তার মানে এর অসমমিতক সমষ্টি থাকবে। আমরা অসমমিতক সমষ্টিটা বের করব, অসমমিতক সমষ্টি। দেখো অসমমিতক সমষ্টি S ইনফিনিটি সমান, এটা সূত্র হলো একটাই, অসমমিতক সমষ্টি A/1 - r। এবার আমরা মান বসিয়ে দেবো। দেখো এখানে আমরা এর মান আর এর মান আমরা আলাদাভাবে বের করেছি। এর মান যেটা আছে হলো 0.5 আর এর মান হলো 0.1। 1 থেকে 0.1 যদি বাদ দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে থাকে হলো
0.9, এটাকে যদি আমরা ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর যদি করো সেক্ষেত্রে পাবা 5/9। দেখো আমরা অসমিতক সমষ্টি যেটা এস ইনফিনিটি সমান 5/9। আশা করি এটা বুঝছো। আমরা পরে যেটা আছে ওইটা জাস্ট এখানে তোমাদেরকে কিভাবে ভাঙাতে হয় সেটা দেখাই দিব, বাসায় তোমরা করবে একদম সেম নিয়মে, আলাদা কোনো নিয়ম নেই এখানে। আর প্রথমে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা যদি আমরা এখানে ভাঙাই আমাদের আছে দেখো এরপরে দুইটার পরে পৌনঃপুনিক 0.12, 1-এর পরে আর 2-র পরে এখানে পৌনঃপুনিক। এই পৌনঃপুনিকটা অসীম পর্যন্ত যাবে হলো রিপিট হতে থাকবে 12 12 12 এইভাবে রিপিট হতে থাকবে, তার মানে অসীম পর্যন্ত এটা যাবে। তো এটাকে আমরা ধারায় রূপান্তর করব, সেম ওই নিয়মটা ফলো করবা। প্রথমে যা থাকবে তোমাকে ওইটা লিখতে হবে পৌনঃপুনিক বাদে। আমাদের দেখো 0.12 লিখবো কিন্তু পৌনঃপুনিক বাদ দিয়ে দিব। তা পৌনঃপুনিক আছে দেখো দুইটার পরে, 1-এর পরেও আছে আবার 2-র পরেও আছে, তার মানে আমরা এখানে যেটা করব দুইটা 0 দেব, তারপরে 12 লিখব। এখানে দেখো দুইটা 0 নিয়েছি, দুইটা 0 ডবল হয় হলো 4টা 0, তো আমরা দশমিকের পরে 4টা দেব, 1 2 3 4, আর এখানে হলো 12 প্লাস। দেখো আমাদের ধারাটা সাজানো হয়ে গেছে। আমরা আগের মতো প্রথম পদ এখানে দেখো এবার লিখবো না, আমরা শর্টে করব। প্রথম পদ এখানে আছে হলো 0.12, আর এর মান যদি বের করি ক্যালকুলেটরে তোমরা করবা 0.0012, এটার সাথে ভাগ করবা হলো 0.12, এখানে কন্ডিশনটা ফিল আপ করবে। এবার অসমিতক সমষ্টি লিখবা, অসমিতক সমষ্টির সূত্র এস ইনফিনিটি সমান a/1 - r, এটা দিয়ে বের করবে। এরপরে লাস্ট ওয়ান যেটা আছে এটা একটু আলাদা না, একই নিয়ম, তো একটু টেকনিকে করব পরেরটা। পরেরটা দেখো আমাদের পরে যেটা আছে, পরে আছে 1.231, 1.231। এটাকে যদি আমরা সাজাই এখানে 2 আর 1-এর উপরে পৌনঃপুনিক, তো আমরা এটাকে যেটা করব যদি পূর্ণ সংখ্যা থাকে, দশমিকের আগে একটাও কিন্তু পূর্ণ সংখ্যা ছিল না, যদি পূর্ণ সংখ্যা থাকে যেই পূর্ণ সংখ্যায় থাকুক, এখানে 1 আছে 2 থাকতে পারে 3 থাকতে পারে, যেটা থাকবে আমরা 1 প্লাস দিয়ে সাজাবো হলো এটাকে। এটা কিন্তু বর্ধিত হবে 0.231, 0.231, কারণ এখানে দেখো আছে এটা 0.231 যদি থাকে 2 আর 1-এর উপর পৌনঃপুনিক, তার মানে এটা যাবে হলো 231 231 231 এইভাবে আমরা না লিখে, যেহেতু তোমরা আশা করি কীভাবে পৌনঃপুনিকটা ধারায় রূপান্তর করতে হবে বুঝছো আগের দুইটা দেখে। এখানে আমরা যেটা করব এই প্রথমে লিখে নেব 0.231, আগের মতো দেখো আমরা বলছিলাম পৌনঃপুনিক আছে এখানে 3টা সংখ্যার উপরে 2 3 আর 1-এর উপরে, তার মানে আমরা 0 দেবো হলো 3টা, 1 2 3, এখানে 2 3 1, এখানে দেখো 3টা 0 দিয়েছি, 3টা 0 ডবল করব 6টা 0 হবে, 0.1 2 3 4 5 6, এখানে 2 3 1। দেখ আমরা ধারাটাকে সাজিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব এই ধারাটা, এটা একটু টেকনিক হলো, এটার আমরা অসমিতক সমষ্টি বের করব, তারপরে যেটা আসবে তার সাথে 1টা যোগ করব। কিভাবে? প্রথমে এটা লিখব 0.231 0.231 0.231, এটা 6টা এখানে দেখো এটা ধারা। আমরা এখানে যেটা করব আগের মতো প্রথম পদ দেখো দেওয়া আছে 0.231, আর এর মান দেওয়া আছে, আর এর মান আমরা দেওয়া নেই, আমরা বের করব দ্বিতীয় পদ থেকে, দ্বিতীয় পদ না যে কোনো পদ থেকে তার আগের পদ যদি ভাগ করা হয় সেই ক্ষেত্রে সাধারণ অনুপাতের মান বের হবে। সাধারণ অনুপাত যেটা আসবে সেটা আমরা এই সূত্র দিয়ে এস ইনফিনিটি যে সূত্র আছে a × 1 - r, এখান থেকে যেই মানটাই পাবো সেই মানটা ঠিক দেখো, সেই মানটা ঠিক এটার সাথে এটা যখন লিখবো এর সাথে দেখো 1 প্লাস এই ধারাটা আছে একের সাথে এটা যোগ করব, যোগ করলে আমাদের মানটা বের হয়ে যাবে। এরপরে দেখো আমাদের পৌনঃপুনিকটা হলো। এরপরে আমরা যেটা করবো এই অধ্যায়ের ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো সংখ্যাগুলোর ভিতরে কিন্তু একটু খুব সুন্দর মিল আছে। মিলটা হলো 7-এর পরে দেখো 777, তারপরে 777, তো এখানে যে কোনো এরকম সংখ্যা থাকবে, 9 থাকতে পারে, 8 থাকতে পারে, 11 থাকতে পারে, যেই সংখ্যাটাই থাকবে সেটা প্রথমে আছে 11 না, 9 থাকতে পারে, 8 থাকতে পারে, 5 থাকতে পারে, প্রথমে একটা থাকবে, তারপর সেই সংখ্যাটা ডবল থাকবে, তারপর 3টা থাকবে। এখন এটার যোগফল নির্ণয় করব, তা আমরা এটা অনেক সহজ নিয়মে করব। তা দেখো কিভাবে এটা করি। প্রথমে
আমরা এই যেটা দেওয়া আছে এই গুণত্ব, এটা গুণত্ব ধারা দেখো, 7 সাথে 11 গুণ করে 77, 77 সাথে আবার 11 গুণ করে, আচ্ছা 7 11 77, না এটা না, আমরা গুণত্ব ধারা আসলে করব এখান থেকে, এটাকে সাজিয়ে নেব। প্রথমে আমরা এই ধারাটাকে লিখব। প্রথমে আমরা যদি ধারাটাকে লিখি দেখো 7 প্লাস 7 7, এখানে 777 প্লাস, দেখো এটার সমষ্টি বা যোগফল, যেটা বলা আছে n সংখ্যক পদের যোগফল। n সংখ্যক পদ মানে অসীম পর্যন্ত যে যোগফল আছে সেটা আমরা বের করব। তো আমরা এখানে যেটা করব, দেখো আমরা এই যে একই সংখ্যাগুলো আছে এটা কমন নেব সব সময়ের জন্য। তো 7 যদি কমন নিই, এখানে দেখো 1 থাকবে, এখানে থাকবে 1 1, আর এখানে থাকবে 3টা 1। তা প্রথমে কি বললাম দেখো, এই অঙ্কটায় আমরা যেটা করব, যাই দেয়া থাক প্রথমে তুলব, তোলার পরে যেই সংখ্যাটা রিপিট থাকবে সেটা কমন নেব। যদি 5 থাকে 5 কমন নেব, যদি অন্য সংখ্যা থাকে অন্য সংখ্যা কমন নেব। কমন নেওয়ার পরে যেগুলো থাকবে ভিতরে লিখবো। দেখো 7 কমন নিলে প্রথমটা 1 থাকে, পরেরটা 11, পরেরটা থেকে 111, এইভাবে আমরা লিখব। তারপরে প্রত্যেকটা অঙ্কের জন্য এখানে 9 নেব আর উপরে একটা 9 নেব, সেই 9 দিয়ে ভিতরে গুণ করে দেবো। 9 দিয়ে যদি ভিতরে গুণ করি, 9 অক্ষে 9, 9 11 99, আর এখানে 9-এর সাথে 3টা 1 গুণ করলে 999। দেখো কি বললাম, এটা একটু খেয়াল করো। এখানে নিচে 9 নেব, সেই 9টা অঙ্কের ব্যালেন্স রাখার জন্য উপরে 9 নেব, সেই 9টা ভিতরে ধারার ভিতরে আমরা গুণ করে দিব। এরপরে আমরা যেটা করব দেখো, এরপরে আমরা এর ভিতরে সাজাবো, বাইরে কোনো কাজ নাই, বাইরে যেমন আছে সেটা থাকবে। 7/9, এখানে 10 থেকে 1 বিয়োগ করলে দেখো 9 হয়। এরপরে 100 থেকে যদি 1 বাদ দিই সেই ক্ষেত্রে 99 হয়। 1000 থেকে আমরা যদি 1 বাদ দিই সেই ক্ষেত্রে হলো 999। দেখো এরপরে আমরা এই যে প্রথম পদগুলো, এখানে যে প্রথম পদ আছে, প্রথম পদগুলো সিরিয়ালে লিখব একটা ব্র্যাকেটের ভিতর। প্রথম পদ দেখো এখানে আছে 10, এখানে 100, এখানে 1000, এইভাবে লিখব। আর দ্বিতীয় পদগুলো আমরা মাইনাস কমন নিয়ে লিখব। এখানে লিখলাম 10, এখানে লিখলাম 100, এখানে লিখলাম হলো 1000 প্লাস ডট ডট, এখানে থাকলো অসীম পর্যন্ত মানে এন পদ পর্যন্ত। আর এখানে যদি মাইনাস কমন নিই, দেখো এই 1-এর আগে মাইনাস, এই 1-এর আগে মাইনাস, এই 1-এর আগেও মাইনাস আছে, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। প্লাস দিয়ে ডট ডট এই পর্যন্ত। দেখো এরপরে যেটা করব, এটাকে আমরা একটু সাজাবো সুন্দর করে ধারার মতো করে। আমরা এখানে লিখবো দেখো 10 মাথায় পরে 1 দেব, এটা 10 স্কোয়ার, এটা 10 কিউব, এটা প্লাস 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 10 টু দ্য পাওয়ার n, মানে এইভাবে যাচ্ছে এই ধারাটা। আর এখানে যেটা করব আমরা মাইনাস, দেখো 1 1 n পদ পর্যন্ত যাচ্ছে, আমরা এখানে জাস্ট nটা লিখব। এরপরে আমরা ওই দিকে একটু পরে আসবো, তারপরে এখানে বসাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা যেটা করব, এই ধারাটা আলাদা করে নেব, এখান থেকে যে ধারাটা আমরা আলাদা এর মানটা বের করব। এটা দেখো যোগ আকারে আছে, তার মানে এটা সমষ্টি বের করা লাগবে। তা আমরা যদি এখানে ধারাটা লিখি, দেখো 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 100 ডট ডট যেটা আছে, দেখো এটা একটা গুণোত্তর ধারা, 10 করে করে গুণ করে যাচ্ছে। এখানে প্রথম পদ, দেখো প্রথম পদ হলো 10, আর এর মান বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে আসবে 10। এখানে দেখো 10 হলো 1-এর থেকে বড়, আমরা যদি সমষ্টির সূত্র দিয়ে বের করি, সমষ্টি SN সমান A, এখানে আর এর মান বড়, আরটাকে প্রথমে হবে RN মাইনাস 1 আর মাইনাস 1। তা প্রথম পদ দেখো 10, আমরা 10 লিখলাম, আর উপরে আর এর মানও দেখো 10 আসছে, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে 10 বিয়োগ 1, সেই ক্ষেত্রে থাকে হলো 10n মাইনাস 1। দেখো এখানে থাকে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে হলো 9।
দেখো আশা করি তোমরা বুঝছো। এই লাইনটা যদি না বোঝো, আমরা এবার জাস্ট এই মানটা তোমরা আলাদা পারলে বের করবে, এখানে করলে হয়। তোমরা এই মানটা দেখো, এখানে আমরা জাস্ট এটা বসিয়ে দেবো। তা প্রথমে এই ধারার পরিবর্তে আমরা যে সমষ্টি বের করে আনলাম, ধারার যে যোগফল সেটা এখানে বসাবো। তো আমরা এখানে যদি বসাই 7/9, এখানে দেখো আমরা মান পেয়েছি 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1, নিচে হলো 9 আর এই পাশে হলো n। এবার আমরা যেটা করব, গুণ করে দেবো। এখানে বাইরে যে 7 আছে সেটা দিয়ে গুণ করে দেবো। বাইরে 7-এর সাথে যদি গুণ করি, সাথে সাথে 10 গুণ হবে, আর 9-এর সাথে নিচের যে হর আছে সেটা গুণ হবে। তাহলে 70/9 নং 81, আর এখানে থাকে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে থাকে দেখো 7-এর সাথে n গুণ করলে 7n, আর এর নিচে কিছু নেই মানে 1, 9-এর সাথে 1 গুণ করলে 9। দেখো আমাদের অঙ্কটা হয়ে গেছে। এটা দেয়, এটা প্রায় বোর্ড পরীক্ষা দেয়, তার মানে একই সংখ্যা থাকবে। তোমরা এইভাবে করবা, প্রথমে সেটা কমন নিবে, তারপরে 9 নিচে কমন নিবে, উপরে একটা 9 রাখবে, সেটা ভিতরে গুণ করে দিবে। প্রত্যেকটার থেকে দেখো একদম সেম পদ্ধতি, 10 থেকে 1, 100 থেকে 1, 1000 থেকে 1 বিয়োগ করবে। প্রথম পদগুলো একটা ব্র্যাকেটে লিখবে, আর দ্বিতীয় পদ যেগুলো আছে প্রত্যেকটা ব্র্যাকেটে মাইনাস কমন নিয়ে লিখলে এগুলো যোগ হয়ে যাবে। এরপর এখানে আমরা সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব। এটা যেহেতু 1 1 করে n পর্যন্ত যাচ্ছে, আমরা ডিরেক্ট এখানে n লিখলাম, আর এখানে সমষ্টি আমরা বের করে আনলাম। তো তোমরা আশা করি বুঝছো। এরপরে এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা আসবেই, মানে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় এই অঙ্কটা আছে এক্স এর উপরে। দেখো ধারাটা এক্স দিয়ে আছে, এক্স এর উপরে কি শর্ত আরোপ করলে এই অসীম ধারাটির সমষ্টি থাকবে। তার মানে এখানে এক্স এর একটা শর্ত, এক্স এর উপরে শর্ত থাকবে, সেই শর্তটা প্রথমে বের করা লাগবে, তারপরে সেই সমষ্টি বের করতে হবে, মানে এই অসীম গুণোত্তর ধারার সমষ্টিটা বের করতে হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। তোমরা যদি সৃজনশীল দেখো, বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তাহলে দেখবা এই প্রশ্নটাই বারবার ঘুরিয়ে ফিরে আসে। এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, x+1 দেয়, 3x+1 দেয়, 3x+1 এখানে দিলে পরেরটা দেবে 3x+1 তার স্কোয়ার, তারপরে 3x+1 তার কিউব। দেখো এটা আমরা করব। তা প্রথমে দেখো প্রদত্ত ধারাটির দেখো প্রদত্ত ধারাটির প্রথম পদ, আমরা জানি প্রথমে যে ধারাটির পদ দেওয়া থাকে সেটা হলো প্রথম পদ। প্রদত্ত ধারাটির প্রথম পদ এ সমান, এখানে দেখো প্রথম পদ দেওয়া আছে 1/2x+1। দেখো প্রথম পদ আমরা লিখলাম, যেহেতু গুণোত্তর ধারা সাধারণ অনুপাত বের করা লাগবে, আমরা সাধারণ অনুপাত এই ধারার থেকেই বের করব। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত বের করার নিয়মটা সেম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করা লাগবে। তো দ্বিতীয় পদ এখানে আছে দেখো 1/2x+1 তার স্কোয়ার, তো আমরা এটা যদি লিখি 1/2x+1 তার স্কোয়ার ভাগ দিয়ে আমরা প্রথম পদটা লিখব 1/2x+1। তোমরা চাইলে দাগ দিয়ে নিচেও লিখতে পারবে। এটাকে যদি আমরা করি, দেখো 1/2x+1 তার স্কোয়ার গুণ দিলে এটা উপরে চলে যায় 2x+1, আর নিচে থাকে হলো 1। এটা যদি কাটাকাটি করি সেই ক্ষেত্রে দেখো 2x+1 এখানে একটা থাকে নিচে, তাহলে ওভারঅল সাধারণ অনুপাতের মান আসছে হলো 1/2x+1। তার মানে এটা অনেক সময় কি হয় জানো, প্রথম পদ আর সাধারণ অনুপাতের মান সেম হয়ে যায়। তো তোমরা যখন অঙ্কগুলো করবে প্রত্যেকটা বুঝতে পারবে। এরপরে আমাদের এর আগে আমরা বারবার দেখে আসছি যে কোনো ধারার অসমিতক সমষ্টি থাকার শর্ত আছে, কোনো গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি যেটা আর এর মান, তার একটা কন্ডিশন আছে। তো আমরা সেই শর্তটা দেখব। দেখো প্রদত্ত ধারাটির অসমিতক সমষ্টি থাকবে যদি -1 থেকে আর এর মান বড় হয় আর 1 থেকে ছোট হয়। অর্থাৎ এখানে দেখো আমরা এটা লিখতে পারি, অর্থাৎ -1
আর এর মানটা বসাবো। আর এর মান দেখো 1/2x + 1, 2x + 1, অর্থাৎ এটা হয়। তা দেখো আমরা এখান থেকে যেটা করব, -1 এর সাথে একবার 1/2x + 1 নিব, আর একবার 1/2x + 1 এর সাথে এই ডান দিকের 1টা নেব, নিয়ে আমরা এখানে আলাদাভাবে করব। তা প্রথমে দেখো আচ্ছা, এটা একটু ছোট করে নিই, তাহলে এক লাইনে ধরানো সম্ভব হবে। ঠিক আছে, আশা করা যায় এখানে ধরবে। তা প্রথমে দেখো আমাদের শর্ত, আমরা কি বললাম, এখানে এটা আলাদা করে নেব। কোনটা কোনটা আলাদা করব সেটাও মনে রেখো। এখানে -1 এর সাথে একবার এটা নেব, -1 এর থেকে 1 মানে আর এর মান নেব। -1 এর সাথে একবার সাধারণ অনুপাত নেব, আবার সাধারণ অনুপাতের সাথে একবার 1 নেব, অথবা দেখো 1/2x + 1 এর সাথে 1 নিলাম। আমরা এটাকে দুই দিকেই করব। দুই দিকে যেটা করব দেখো, এই 1 এর নিচে কিছু নেই মানে, এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে নিচের 1টা আমরা এখানে 1টা দিয়ে নিই, এর সাথেও 1 দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যস্তকরণের ক্ষেত্রে যেটা হয়, নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে আসবে, তাহলে এই 1টা উপরে চলে যাবে আর -1টা নিচে চলে আসবে। ব্যস্তকরণ করলে এই অসমতা চিহ্নটা ঘুরে যাবে, মুখটা ঠিক ঘুরে যাবে। যদি সেটা ডান দিকে থাকে সেটা তুমি বাম দিকে দিবে। এখানে 2x + 1 আর নিচে হলো 1। এই পাশেও সেম কাজটা করব, 2x + 1 নিচে 1 দেব। দেখো অসমতার মুখটা ঘুরে গেল, 1 উপরে চলে গেল, নিচের 1 উপরে গেল আর উপরের 1 নিচে চলে আসলো। এই ক্ষেত্রে দেখো -1 থাকে, আর এই ক্ষেত্রে থাকে হলো 2x + 1। এটাকে যদি আমরা করি -1 ওই পাশের 1 এই পাশে চলে আসলে -1 হয়ে যায়। এখানে থাকে 2x, এখানে থাকে হলো -2 আর এখানে থাকে 2x। আমরা যদি এটাকে লিখি তাহলে 2x, মুখটা দেখো। আচ্ছা, এই পাশে একবার এইখানেই মেরে দিই, দরকার নেই। এই দুই দেখো এই পাশে চলে আসলে ভাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি 2 কাটাকাটি চলে যায়, সেই ক্ষেত্রে থাকে এখানে -1 আর এইদিকে থাকে হলো x। দেখো আমরা একটা শর্ত পেলাম, এখান থেকে আরেকটা শর্ত পাবো। এখান থেকে যদি আমরা লিখি 2x + 1, এখানে 1 ওই পাশে চলে গেলে সেক্ষেত্রে বিয়োগ হয়ে যায় 1 - 1, যেটা হলো 0। তাহলে 2x 0, 0-র সাথে যদি 2 ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের শর্ত আরেকটা আসবে যে x এর শর্ত হলো 0-র থেকে বড়। দেখো তোমরা এটা করে নিও, 2টা 0-র নিচে দিয়ে দিলে 0 আসবে, আর এখানে 2 আর 2 ভাগ করলে -1 থাকে। এখানে দেখো 2টা শর্ত আমরা পেলাম। তাহলে আমাদের অঙ্কে প্রথমে যেটা বলেছে x এর উপরে কি শর্ত থাকলে, তা আমরা দেখো শর্ত এখানে বের করলাম। দেখো এরপরে আমরা যেটা করব, শর্তটা আচ্ছা বোঝা যাচ্ছে, সমস্যা নেই। এরপরে আমরা সমষ্টিটা বের করব। এখান থেকে আমরা সমষ্টি বের করব। দেখো এই জায়গায় থাক, তোমরা এটা দেখো। প্রথমে আমরা যেটা করলাম, এর মান বের করলাম, সাধারণ অনুপাতের মান বের করলাম। অসমিতক সমষ্টি যে শর্ত, -1 থেকে আর এর মান বড় হবে, 1-এর থেকে ছোট হবে। এখান থেকে যেটা করেছি সেপারেট করেছি, এই জিনিসটা মনে রেখো। এখান থেকে আমরা এখানে যেটা করেছি, একবার দেখো -1 এর সাথে 1/2x + 1 নিয়েছি, আর আরেকবার যেটা করেছি এখানে 1 এর সাথে, মানে প্রথমটা পরেরটা, আবার প্রথমটা মাঝেরটা আর মাঝেরটা পরেরটা, এটা নিয়ে আমরা দুই পাশে লিখেছি, অথবা দিয়ে লিখবা। এখন এখানে দেখো ব্যস্তকরণ করেছি, এদিকে ব্যস্তকরণ করেছি। ব্যস্তকরণের জন্য যেটা মনে রাখবে, তোমার এই মুখটা ঘুরে যাবে, মানে ব্যস্তকরণ করলে অসমতা যদি ডান দিকে থাকে মুখ, তাহলে তোমাকে বাম দিকে করতে হবে। তো আমরা 2টা শর্ত এখানে পেয়েছি। শর্ত, নির্ণয়ের শর্ত, দেখো নির্ণয়ের শর্ত। তো আমাদের যে শর্ত এখানে আছে, একটা শর্ত দেখো এখানে আছে x এর মান, আমরা এখানে লিখতে পারি x এর মান
এক্সের মান হলো -1 থেকে ছোট, তার মানে দেখো মুখটা আছে -1-এর দিকে, তা -1 রাখবো, অথবা এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্সের মান 0-এর থেকে বড়। এটা হলো আমাদের শর্ত। এরপরে আমরা দেখো শর্তটা লিখলাম, এখানে যখন লিখবা তোমরা দেখবা যে মুখটা কার দিকে আছে, মুখটা -1-এর দিকে আসছিল, তাহলে -1-এর দিকে রাখবো। এইবার আমরা সমষ্টি বের করব। সমষ্টি এস ইনফিনিটিভ সমান a/1 - r। এর মান দেখো দেওয়া আছে 1/2x + 1, 1 - r এর মান 1/2x + 1। তো এই ক্ষেত্রে দেখো উপরে যেটা আছে 1/2x + 1 ওটা থাকলো, আর নিচে দেখো আমরা লসাগু করব। লসাগু হলো 2x + 1, লসাগু যদি করা হয় 2x + 1 এর সাথে যদি 1 গুণ করা হয় সেক্ষেত্রে থাকে 2x + 1, এখান থেকে -1, 1 1 কেটে যায়। এই ক্ষেত্রে আমরা যদি লিখি 1/2x + 1, এটা মানে ভাগ, এই দাগ মানে ভাগ, আমরা যদি গুণ দিই নিচের হলো 2x + 1 উপরে চলে যায়, আর এখানে দেখো থাকে শুধু 2x। আমরা যদি কাটাকাটি করি 2x + 1 2x + 1 কাটাকাটি করলাম, তাহলে এখানে থাকে দেখো 1/2x। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। এই অধ্যায়ে এই কয়টা গাণিতিক সমস্যা আসে, এর বাইরে আর নাই। আশা করি তোমরা বুঝছো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।